হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা কি করব? আজকে আমরা তোমাদের জিওগ্রাফির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়াবো, যেটা হচ্ছে কোস্ট লাইন অফ ইন্ডিয়া। তো এটা আমাদের ভারতের ভূপ্রকৃতির অংশ। তো এর আগে কিন্তু আমি ভারতের ভূপ্রকৃতির বাকির যে অংশগুলো আছে, অর্থাৎ হিমালয় বা আমাদের নর্দার্ন প্লেন্স, পেনিনসুলার প্ল্যাটু, এইগুলো কিন্তু আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। তো ইনকেস তোমরা যদি না দেখে থাকো, সেই ক্লাসগুলোর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আগের পার্টগুলো তোমরা দেখে নিও, তারপরে তোমরা এই কোস্ট লাইন অফ ইন্ডিয়াটা দেখো। কোস্ট লাইন অফ ইন্ডিয়াটা হয়ে গেলে আমি তারপরে যেটা বাকি থাকবে আমাদের ইন্ডিয়ান আইল্যান্ড, সেটাও আমি পড়িয়ে দেবো। তাহলে কী হবে, আমাদের ভারতের ভূপ্রকৃতিটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা সকলেই জানো যে এটা আমাদের WBCS 2021-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসের টাইম 9 PM, টিউসডে, থার্সডে এবং স্যাটারডে, এই 3 দিন রাত্রি 9টার সময় আমার ক্লাস আপলোড হয়। তো তোমরা অবশ্যই এটাকে ফলো করো নিয়মিতভাবে। এখানে আমি নিয়মিতভাবে তোমাদের জিএসের ক্লাস নেবো, অর্থাৎ আপাতত আমি জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি এইগুলোর ক্লাসগুলো নেবো। ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে এক এক দিনে এক একটা টপিক আমি আলোচনা করব, যাতে তোমাদের WBCS-এ কিছুটা হলেও সাহায্য হয়। এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই সাজেস্টিভ ক্লাস হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেগুলো অলরেডি এসেছে এবং যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সেই টপিকগুলোই কিন্তু বিস্তারিতভাবে একদম ডিটেলসে তোমাদের ডেপথে আলোচনা করা হবে। তো তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও WBCS-এর জন্য, তাহলে তোমরা নিতে পারো MH এডুকেশন ল্যাবের মক টেস্টের ফুল প্যাকেজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 938টা টেস্ট আছে। এবং এখানে আমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, সেটা 16ই ফেব্রুয়ারি 2021। তার মধ্যে কিন্তু অবশ্যই এনরোল হওয়ার চেষ্টা করো, তারপরে কিন্তু আর তোমাদের অ্যাডমিশান নেওয়া হবে না, বা হলেও সেক্ষেত্রে দেখো যত পরের ব্যাচে তোমরা যাবে তত কী হবে, কমপ্লিট হতে ব্যাচের কমপ্লিট হতে সময় লাগবে, তত কী হবে পরীক্ষার যত আগের ব্যাচে তোমরা অ্যাডমিশান নেবে তত কী হবে, পরীক্ষা তত আগে তোমাদের জিনিসটা শেষ হবে। পরীক্ষার আগে অবশ্যই শেষ হবে, কিন্তু যত আর্লি ব্যাচে তোমরা এনরোল হবে তত আগে শেষ হবে। পরের ব্যাচে হলে কী হবে, সেটা ক্লাস শুরু হতে দেরি হবে, সেখানে তোমাদের মক টেস্টগুলো পেতে দেরি হবে, মক টেস্ট কমপ্লিট হতে সময় লাগবে। এর ডিটেলস সমস্ত কিছু জানার জন্য আমি অলরেডি তোমাদের একটা ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি এর সম্বন্ধে ডিটেলস আলোচনা করে। তোমরা কি করবে, তোমরা ডেসক্রিপশান ফলো করবে, ডেসক্রিপশানের মধ্যেই কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং এর সম্বন্ধে ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো কোস্ট লাইন অফ ইন্ডিয়া, বা ভারতের উপকূলবর্তী সমভূমি, বা কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়া, যা বলবে তোমরা। তো আমাদের দেখো বলা হচ্ছে কি, যে ইন্ডিয়ার যে টোটাল কোস্ট লাইন আছে, টোটাল কোস্ট লাইনের লেন্থ কত, এটা ভালো করে মনে রাখবে। প্রথম লাইনটাই ইম্পর্ট্যান্ট, এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। আজকে তোমাদের আমি প্রথমেই বললাম যে এখানে একদম সাজেস্টিভ ওয়েতে পড়ানো হবে, সাজেস্টিভ ওয়েতে ইনডেপথ আলোচনা করা, যতটা ডেপথে তোমাদের পড়ানো দরকার, যে পয়েন্টগুলো তোমাদের পড়ানো দরকার, সেই পয়েন্টগুলো কিন্তু এখানে পড়ানো হবে। তো প্রথমে বলা হচ্ছে, দেখো ইন্ডিয়ার কোস্ট লাইনের লেন্থ কত বলা হচ্ছে, সেটা 7,516 কিলোমিটার, যার মধ্যে মেনল্যান্ড কোস্ট লাইন, আমাদের যে ভারতের এই যে মেন যেটা আছে, মেনল্যান্ড কোস্ট লাইন, যেটা দ্বীপগুলো বাদ দিয়ে মেন যে ল্যান্ডফর্ম যেটা আছে, তার মধ্যে কোস্ট লাইন কত, সেটার দৈর্ঘ্য প্রায় 6,100 কিলোমিটার। সেটা কত, সেটা 6,100 কিলোমিটার। এবং বাকি যেটা আছে, বাকি অংশটুকু কত, বাকি অংশটুকু কোস্ট লাইন অফ 1197 ইন্ডিয়ান আইল্যান্ড। এছাড়াও আমাদের ভারতের টেরিটরির মধ্যে যে টোটাল 1,197টা আইল্যান্ড আছে, 1,197টা আইল্যান্ড আছে আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে। তার যে ছোটো যে কোস্ট লাইনগুলো আছে, সেইগুলো প্লাস 6,100 কত মেনল্যান্ড, সেটা নিয়ে আমাদের টোটাল কোস্ট লাইন তৈরি হয়েছে ইন্ডিয়া, সেটা 7,516 কিলোমিটার, যার টাচিং 13 স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এবং আমাদের এই কোস্ট লাইন বা উপকূলবর্তী এলাকার মধ্যে কতগুলো রাজ্য পড়ে, 13টা রাজ্য পড়ে, এছাড়া ইউনিয়ন টেরিটরিজও পড়ে। এরপরে দেখো বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ লোকেশন অ্যান্ড অ্যাক্টিভ জিওমরফোলজিক্যাল প্রসেস দিস ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। এবার এটাকে দুটো ভাগে, আমাদের কোস্টাল প্লেনকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা কি, সেটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স এবং ইস্টার্ন কোস্টাল প্লেন্স। অর্থাৎ টোটাল তোমরা বলতে পারো একদম এখান থেকে শুরু করে এইখানে এই পয়েন্টটা এটা কেপ কোমারিন। কেপ কোমারিন আমাদের ভারতের মেন ল্যান্ডের সব থেকে সাদার্ন মোস্ট পয়েন্ট, সব থেকে উত্তরের যে পয়েন্ট। অ্যাকচুয়ালি ইন্দিরা পয়েন্ট,
কিন্তু বা পিগমিলিয়ন পয়েন্ট, কিন্তু সেটা কোথায় আছে, সেটা আমাদের নিকোবরে আছে, নিকোবর আইল্যান্ডে আছে। আর মেনল্যান্ডের মধ্যে সব থেকে সাউথের পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে কেপ কোমারিন। কেপ কোমারিনের কাছে একদম এইখান থেকে শুরু করে কেপ কোমারিন অবধি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন প্লেন। আর এইখান থেকে শুরু করে এই অংশটা এটা কি, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন কোস্টাল প্লেন। টোটাল দুটো ভাগে একে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কনফিউশন আমি দূর করে দিই। অনেকের মধ্যে কনফিউশন হয় যে স্যার কোস্টাল প্লেন এবং ইস্টার্ন ঘাট পর্বতমালা বা ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা এটার মধ্যে পার্থক্য কী। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা এবং কোস্টাল প্লেনের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের যে পাহাড় আছে, পাহাড়গুলো কি, পাহাড়গুলো এইভাবে গেছে, পাহাড়গুলো আমাদের এইভাবে প্যারালাল গেছে। পাহাড় এবং এই যে সমুদ্র, অর্থাৎ পাহাড় এবং আমাদের যে সমুদ্র যেটা, তার মাঝখানের যে অংশটা, যেটাকে তোমরা বলতে পারো বিচ যেটাকে বলা হয়, সমুদ্র তট, এই অংশটা, এই অংশটার মধ্যে যে অংশ, এই মধ্যবর্তী এই পশ্চিমঘাট পর্বতমালা এবং আমাদের আরব সাগর, আর এদিকে পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগর, এর মাঝখানের যে অংশটা, যে সমভূমি অংশটা দেখতে পাওয়া যায়, উপকূলবর্তী অংশটা দেখতে পাওয়া যায়, সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় কোস্টাল প্লেন। তাহলে কোস্টাল প্লেন এবং ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার মধ্যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারলে কি, এটা অনেকের মধ্যে কনফিউশন হয়। এটা আমি পরে তোমাদের আরও ডিটেলসে এখানেই বলবো। তো এবার আমরা দেখে নিই ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, ইস্টার্ন কোস্টাল প্লেন সম্বন্ধে। দেখো, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন এবং ইস্টার্ন কোস্টাল প্লেন, তার মধ্যে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন সম্বন্ধে আমরা প্রথমে দেখব। তো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে পার্থক্যটা কী। পার্থক্য হচ্ছে এটাই, এখানে যে লাল মতো অংশটা দেখানো হয়েছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। এবার এই ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা এবং এখানে আমাদের কী আছে, আরেবিয়ান সি আছে, তার মাঝখানে এই যে সবুজ রঙের অংশটা দেখানো হয়েছে, এই সরু স্ট্রিপ মতো যে অংশটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমভূমি। এই অংশটাকে কী বলা হয় থাকে, এই অংশটাকেই বলা হয় থাকে কোস্টাল প্লেন। এটা পূর্ব দিকে যেটা আছে সেটা কি, পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মাঝখানে ইস্টার্ন কোস্টাল প্লেন, আর পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মাঝখানে আছে আমাদের কি, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। এরপর দেখা যাক আমাদের প্রথমে আমরা কী আলোচনা করব, প্রথমে আলোচনা করব এক্সটেন্ট। এক্সটেন্ট মানে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের যে বিস্তার, এই বিস্তার কতটা, ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের যে বিস্তার সেটা হচ্ছে কত, সেটা তোমাদের দেখো বলা হচ্ছে যে দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স আর এ থিন স্ট্রিপ অফ কোস্টাল প্লেন্স উইথ এ ওয়াইড অফ 50 কিলোমিটার্স বিটুইন অ্যারেবিয়ান সি অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ঘাট পর্বত, ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা এবং আরব সাগরের মাঝখানে 50 কিলোমিটার চওড়া, মানে ম্যাপের যারা দেখে ছোটো মনে হচ্ছে, সেটা মোটেই খুব একটা ছোটোখাটো জায়গা নয়, 50 কিলোমিটার চওড়া এই যে স্ট্রিপ মতো অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অংশটাকে কি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের বিস্তার। এবং এটা কোথা থেকে কোথায় অবধি আছে, দ্য ওয়েস্ট কোস্ট স্ট্রিপ এক্সটেন্ড ফ্রম গালফ অফ কাম্বাই, যেটাকে বলা হচ্ছে গালফ অফ খাম্বাত, ইন নর্থ টু দ্য কেপ কোমারিন অর কন্যাকুমারী টু দ্য সাউথ। মানে এখানে একদম এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ গালফ অফ খাম্বাত, এই যে গালফ অফ খাম্বাত, এইখান থেকে শুরু, অ্যাকচুয়ালি গালফ অফ খাম্বাতটা বলা একটু ভুল হবে, এখানে গালফ অফ কাচ যেটা, এটাও আমাদের ওয়েস্টার্ন ঘাটের মধ্যেই ঢুকে যাচ্ছে, গুজরাটের এই অংশটা আমাদের ওয়েস্টার্ন ঘাটের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো এখানে গালফ অফ খাম্বাত যেটা, সেটাকে আরও মানে প্রমিনেন্ট হিসেবে ধরেছে, কিন্তু তোমাদের কিন্তু যদি অপশানে গালফ অফ কাচ থাকে, তোমরা কিন্তু গালফ অফ কাচটাকেই অ্যান্সার দেবে, কারণ গুজরাট কোস্ট বা গালফ অফ কাচ থেকে কিন্তু আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা শুরু হয়ে যাচ্ছে। এটা বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে। তো যদি তোমাদের অপশানে গালফ অফ কাচ না থাকে, তখন তোমরা গালফ অফ খাম্বাত নিতে পারো, কিন্তু না হলে কিন্তু গালফ অফ কাচ থেকে একদম কন্যাকুমারী, কন্যাকুমারীর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কেপ কুমারী, যে এই পয়েন্টটা। তো তোমাদের আমি এক্ষুনি বলছিলাম যে কি, সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট মেনল্যান্ডের মধ্যে। তো একদম গালফ অফ কাচ থেকে আমাদের কন্যাকুমারীর যে কেপ কোমারিন পয়েন্ট আছে, এই এতটা অবধি কি, এতটা অবধি হচ্ছে বিস্তার দেখতে পাওয়া যায়। এর মধ্যেও দেখো এবার কিছু সাব ডিভিশনস আছে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্সের মধ্যে। সাব ডিভিশনগুলো কী কী, যে এক্সটেন্ডিং ফ্রম গুজরাট কোস্ট ইন দ্য নর্থ টু দ্য কেরালা কোস্ট ইন দ্য সাউথ, দ্য ওয়েস্টার্ন কোস্ট মে বি ডিভাইডেড ইন্টু ফলোয়িং ডিভিশন। এবং এই ডিভিশনগুলো কি, ডিভিশনগুলো হচ্ছে মূলত স্টেটের উপর ডিপেন্ড করে ডিভিশন করা হয়েছে, মানে কতটা মানে কতটা সমভূমি বা কোস্টাল প্লেন বা উপকূলবর্তী এলাকা কোন কোন স্টেটের মধ্যে বর্তমান, সেই স্টেটের নাম অনুসারেই কিন্তু বেসিক্যালি এই সাব ডিভিশনটা করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কচ্ছ অ্যান্ড কাথিয়াওয়াড় কোস্ট ইন গুজরাট, ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু জুম করে একটু ধরো। কোঙ্কন কোস্ট ইন মহারাষ্ট্র, গোয়ান কোস্ট ইন কর্ণাটক অ্যান্ড মালাবার কোস্ট ইন কেরালা।
আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা ভালো করে দেখে রাখো, এই যে কঙ্কন কোস্ট, তোমরা এই যে গোয়ান কোস্ট বলেছে না, গোয়ান কোস্ট ইন কর্ণাটক, এই গোয়ান কোস্ট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কঙ্কন কোস্টের মধ্যেই পড়ে। কঙ্কন কোস্টটাই হচ্ছে আমাদের মহারাষ্ট্র এবং কর্ণাটক, গোয়া। কঙ্কন কোস্ট হচ্ছে কতটা, মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক, এই তিনটে স্টেট নিয়ে তৈরি। তার মধ্যে এবার গোয়া এবং কর্ণাটকের যে কোস্টটা, সেটাকে লোকালি অনেক সময় স্টেটের নাম অনুযায়ী গোয়ান কোস্ট বলা হয়ে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি কঙ্কন কোস্ট যদি তোমাদের বলা হয়ে থাকে, কঙ্কন কোস্ট বললে কিন্তু আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক এবং গোয়া সবগুলোর নিয়ে যে কোস্ট তৈরি হয়েছে সেটা পুরোটাই ঢুকে যাবে এর মধ্যে এসে। আর লাস্ট হচ্ছে কি, লাস্ট হচ্ছে মালাবার কোস্ট ইন কেরালা। তো এখানে তোমরা ম্যাপে নামগুলো দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। এটা হচ্ছে আমাদের কি, এই পুরোটা হচ্ছে গুজরাট, গুজরাটের মধ্যে দুটো পড়ছে, এই অংশটা হচ্ছে আমাদের কচ্ছ, আর এটা হচ্ছে আমাদের, তারপরটা হচ্ছে কাথিয়াওয়াড়। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখান থেকে যা শুরু হয়েছে মহারাষ্ট্র, এই গোয়া আর এই কর্ণাটক, পুরোটা নিয়ে কী তৈরি হয়েছে, পুরোটা নিয়ে তৈরি হয়েছে কঙ্কন কোস্ট। এবার এখানেই কি হয়, যে গোয়া একটা ছোট্ট মতো অংশ আছে, ছোট্ট রাজ্য গোয়া এবং কর্ণাটক, এই দুটো অংশকে নিয়ে আলাদা করে অনেক সময় একটা সাব ডিভিশন করে দেওয়া হয়, গোয়ান কোস্ট। এটা আমি কেন বলছি, কেন এগুলো বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে। বেসিক্যালি হয় এটাই, যে বিভিন্ন আমাদের যে ভূগোলবিদ থাকেন, বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন রকমভাবে এগুলোকে ভাগ করে থাকেন। তো কোনোটাই ভুল নয়, ঠিক আছে, কোনোটাই ভুল নয়, কিন্তু তার মধ্যে কোনো কিছু 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 থাকে সাব ডিভিশন যেগুলো বহুল প্রচলিত। যেমন আমি তোমাদেরকে হিমালয়ের সাব ডিভিশন পড়ানোর সময় দেখিয়েছিলাম যে হিমালয়ের সাব ডিভিশনও কি, টোটাল তিনজন হচ্ছে আমাদের ভূগোলবিদ আছেন যারা তিন রকমভাবে আমাদের হিমালয়কে রিজনাল ডিভিশনটা ভাগ করেছেন। কিন্তু তার মধ্যে পার্টিকুলার একজনেরটা হচ্ছে বেশি প্রচলিত, কিন্তু কোনোটাই ভুল নয়। ঠিক সেই রকম হচ্ছে এইটার ক্ষেত্র, কোনোটাই ভুল নয়, কিন্তু একটা বেশি প্রচলিত। তো বেশি প্রচলিত কোনটা, সেটা হচ্ছে কোঙ্কন কোস্টের মধ্যে আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক এবং গোয়া তিনটেই হচ্ছে আমাদের পড়ে যায়। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অংশটাকে আলাদা করে কি বলা হয়, গোয়ান কোস্টও বলা হয়ে থাকে। গোয়ান কোস্ট বলা হয়ে থাকে। তারপরে লাস্ট তোমরা দেখতে পাচ্ছ কি, লাস্ট হচ্ছে আমাদের এই যে কর্ণাটক, কর্ণাটকের বর্ডার বরাবর কি আছে, সেটা হচ্ছে মালাবার কোস্ট। আর একদম সাউথ পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে আমাদের কেপ কোমারিন। তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট বা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্সের কি সাব ডিভিশন। এর মধ্যে এবার দেখো, এর মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, যে কোস্ট লাইন অফ ইমার্জেন্স অ্যান্ড কোস্ট লাইন অফ সাবমার্জেন্স। এই কোস্ট লাইনের মধ্যে যে কোস্ট আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাগুলো, তার মধ্যে কোনোটা আছে ইমার্জেন্স, কোনোটা আছে সাবমার্জেন্স। এবার ইমার্জেন্স এবং সাবমার্জেন্স জিনিসটা কি, ইমার্জেন্স কথার অর্থ কি, ইমার্জেন্স কথার অর্থ হচ্ছে উঠে আসা বা প্রকাশিত হওয়া। সাবমার্জেন্স মানে কি, সাবমার্জেন্স মানে হচ্ছে জল ডুবে যাওয়া। তো ইমার্জেন্স এবং সাবমার্জেন্স তোমরা এখানে ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে। ইমার্জেন্স কি, ইমার্জেন্স হচ্ছে আমাদের যেখানে, এটা দেখো কি, যেখানে হচ্ছে আমার নতুন করে ল্যান্ড তৈরি হচ্ছে, মানে কি হচ্ছে তোমরা বলতে পারো যে বর্তমানে আগে অনেক বছর আগে আমার কী ছিল, এত দূর অবধি আমার বিচটা ছিল, তারপর থেকে সমুদ্র ছিল। বর্তমানে সেটা বেড়ে কী হয়েছে দেখো, এইখানে এই অংশটা কী হয়েছে, একটু উপর দিকে উঠে গেছে এবং এইখানে এতটা অংশ এক্সট্রা বেরিয়ে গেছে এবং সমুদ্রটা কী হচ্ছে, পিছিয়ে গেছে। মানে যেসব কোস্ট লাইনে বা যেসব কোস্টাল এরিয়াতে কী হচ্ছে, আমার নতুন করে ল্যান্ড তৈরি হচ্ছে, বা আমার যে বিচ এলাকাটা বা আমার যে মানে সমুদ্র তটবর্তী যে সমভূমিটা, সেটার যেখানে এরিয়াটা ইনক্রিজ করছে, নতুন করে তৈরি হচ্ছে, ইমার্জেন্স হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলছে কোস্ট লাইন অফ ইমার্জেন্স, মানে নতুন করে বেরিয়ে আসছে, সমুদ্র পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। আর এর ঠিক উল্টোটা হচ্ছে কি, উল্টোটা হচ্ছে আমাদের কোস্ট লাইন অফ সাবমার্জেন্স, মানে যেখানে দেখা যাচ্ছে কি ধীরে ধীরে কোস্ট লাইনটা ডুবে যাচ্ছে, আগে যতটা ছিল এখন ততটা নেই, এখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এটার ক্ষেত্রে দেখো, আগে দেখা যাচ্ছে কি, আগে হচ্ছে আমার এইগুলো কি, এইগুলো হচ্ছে আমার ওই ডেল্টা টাইপের তৈরি করেছে তীরে এসে, এখন বর্তমানে ধীরে ধীরে কি হচ্ছে দেখা যাচ্ছে যে সি লেভেলটা গেছে আর উপরের দিকে উঠে গেছে, এবং এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলো কি পুরোপুরি জলের তলায় চলে গেছে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাবমার্জেন্ট কোস্ট বা কোস্ট লাইন অফ সাবমার্জেন্স। তো এখানে বিভিন্ন রকম আছে, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের করমণ্ডল উপকূল এবং মালাবার কোস্ট লাইন, এগুলো সব কি, মানে তামিলনাড়ু এবং কেরালাতে আছে যেটা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোস্ট লাইন অফ ইমার্জেন্স, মানে এগুলো আরও ধীরে 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 তৈরি হচ্ছে। আর যে কঙ্কন কোস্ট, যেটা মহারাষ্ট্র এবং গোয়া কোস্ট নিয়ে তৈরি হয়েছে, তখন এটাকে কি বলা হচ্ছে, এটাকে হচ্ছে কি, এটাকে হচ্ছে কোস্ট লাইন অফ সাবমার্জেন্স, মানে এটা ধীরে 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 ডুবে যাচ্ছে।
তো এই জিনিসটা যদি তোমরা মনে রাখবে যে আমার হচ্ছে করমণ্ডল কোস্ট এবং মালাবার কোস্ট হচ্ছে কোস্ট লাইন অফ ইমার্জেন্স, আর কোঙ্কন কোস্ট হচ্ছে কোস্ট লাইন অফ সাবমার্জেন্স। এবং কোনটা কি এটা তোমরা বুঝতে পারলে, একটা ছবি দেখেই তোমরা আশা করি জিনিসটা ধরতে পেরেছো। নেক্সট এবার আমরা এক একটা সাব ডিভিশন সম্বন্ধে অল্প অল্প একটু দেখে নেব। প্রথমে আমরা দেখব কচ্ছ এবং কাথিয়াওয়াড় রিজন সম্বন্ধে। তো কচ্ছ এবং কাথিয়াওয়াড় রিজন তোমাদের অলরেডি এখানে দেখিয়েই দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের কচ্ছ, এটা হচ্ছে আমাদের কোস্টলাইন অফ কাথিয়াওয়াড়। ওকে, এইখানে আমার কি আছে, এইখানে আছে আমাদের গালফ অফ খাম্বাত। গালফ মানে কি, গালফ মানে কিছুই না, এটা হচ্ছে আমাদের গালফ অফ কচ্ছ। গালফ মানে হচ্ছে তোমার লবণাক্ত জলের হ্রদ বা খাঁড়ি টাইপের, তোমরা খাঁড়ি তো এস্চুয়ারি হয়ে যাবে। তো গালফ মানে তোমরা বলতে পারো যে কিছুটা অংশ যেটা হচ্ছে মানে 3 দিক থেকে ল্যান্ড লকড, একটা দিকে মানে এই দেখো এটা কি 3 দিক থেকে মানে এই আর এগুলো কি সব ল্যান্ড লক, একটা ডাইরেকশান কি আছে সমুদ্রের সঙ্গে যুক্ত আছে। মানে তোমরা বলতে পারো সমুদ্রের কিছুটা অংশ যখন ল্যান্ডের ভিতরে ঢুকে যায়, এই ল্যান্ড লকড যে অংশটুকু তৈরি হয়ে থাকে, জলাশয়টা তৈরি হয়ে থাকে, এটাকে কী বলে, এটাকে বলে গালফ। তো এখানে টোটাল 2টো গালফ দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে আমাদের গালফ অফ কচ্ছ আর একটা হচ্ছে আমাদের গালফ অফ কাথিয়াওয়াড়। তার মধ্যে হচ্ছে তোমার এই যে অংশটা ছিল, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের ম্যাপে তোমরা দেখেছিলে, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কচ্ছ কোস্ট লাইন, এটা হচ্ছে কাথিয়াওয়াড় কোস্ট লাইন। আর একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের এই কাথিয়াওয়াড় কোস্ট লাইন এখানে শেষ হচ্ছে এবং তারপরে কোঙ্কন কোস্ট শুরু হচ্ছে এখান থেকে। মাঝখানের এই যে অংশটা মানে গুজরাটের মধ্যে মাঝখানের যে অংশটুকু পড়ছে, এটাকে আবার কী বলে আলাদা করে, এটাকে বলে গুজরাট প্লেন। এটাকে আলাদা করে কী বলে, এটাকে বলে গুজরাট প্লেন। মানে গুজরাটের যে অংশটুকু হচ্ছে সমুদ্রের কাছ সরাসরি উপকূলবর্তী অংশ, সেটা হচ্ছে আমাদের কচ্ছ এবং কাথিয়াওয়াড়। তারপর মহারাষ্ট্র থেকে কী শুরু হয়ে গেছে, কোঙ্কন কোস্ট শুরু হয়ে গেছে, আর মাঝের এই অংশটাকে বলা হচ্ছে গুজরাট প্লেন। এটাও তোমরা দেখে রাখবে, মাথায় রাখবে, এগুলো ম্যাপ পয়েন্টিংয়ে কাজে লাগে। ওকে, কচ্ছ এবং কাথিয়াওয়াড় রিজন সম্বন্ধে দেখে নেওয়া যাক কী বলা হচ্ছে। দেখো বলা হচ্ছে যে কচ্ছ অ্যান্ড কাথিয়াওয়াড় দো অ্যান এক্সটেনশন অফ পেনিনসুলার প্ল্যাটিউ বিকজ কাথিয়াওয়াড় ইজ মেড অফ ডেকান লাভা অ্যান্ড দেয়ার আর টেরিটরি রক ইন দ্য কচ্ছ এরিয়া। মানে বেসিক্যালি বলা হচ্ছে কি যে কচ্ছ এবং কাথিয়াওয়াড় যে অংশটা আছে, এটা কোস্টাল প্লেন হলো বা উপকূলবর্তী সমভূমি হলো, এটা অ্যাকচুয়ালি আমাদের যে পেনিনসুলার প্ল্যাটিউ বা পেনিনসুলার যে মালভূমি তারই একটা এক্সটেনশন। তার কারণ কি, যে তার কারণ হচ্ছে আমরা জানি, তোমাদের পেনিনসুলার প্ল্যাটিউ পড়ানোর সময় পড়িয়েছিলাম যে পেনিনসুলার প্ল্যাটিউতে যে পাথরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কি জানো তো, সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সবই আমাদের পুরনো যে গন্ডোয়ানা ল্যান্ড, আমাদের যে পুরনো গন্ডোয়ানা ল্যান্ড ছিল না, সেই গন্ডোয়ানা ল্যান্ডের অংশ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পেনিনসুলার প্ল্যাটু। এই হিমালয়, তারপর হচ্ছে তোমাদের নর্দার্ন প্লেন্স, এগুলো সব পরে পরে তৈরি হয়েছে, অনেক পরে তৈরি হয়েছে এগুলো। মানে এগুলো তৈরি হয়েছে এই 200-250 মিলিয়ন বছর আগে। সেখানে আমাদের পেনিনসুলার প্ল্যাটু যেটা, এটা হচ্ছে তোমরা বলতে পারো প্রায় 4 বিলিয়ন ইয়ার্স, মানে একদম পুরনো গন্ডোয়ানা ল্যান্ড যখন প্রথম ল্যান্ড ফরমেশন হচ্ছিল, আমাদের যে ছিল প্যানজিয়া ছিল, সেই প্যানজিয়ার অংশ ছিল একটা গন্ডোয়ানা ল্যান্ড, সেই গন্ডোয়ানা ল্যান্ডের অংশ হচ্ছে আমাদের পেনিনসুলার প্ল্যাটু। মানে এইখানে যে পাথরগুলো দেখতে পাওয়া যায় এগুলো সবই হচ্ছে আগ্নেয়শিলা, এগুলো সব হচ্ছে প্রায় 4 বিলিয়ন ইয়ার্স ওল্ড। কত, 4 বিলিয়ন ইয়ার্স ওল্ড পাথর হচ্ছে পেনিনসুলার প্ল্যাটুতে দেখতে পাওয়া যায়। আর সেখানে আমাদের এই হিমালয় টিমালয় এগুলো সবই মানে নতুন নতুন, সব 250-300 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে এইরকম। 300 নয়, মোস্ট প্রবলি 200 থেকে 250 মিলিয়ন বছর আগে সব তৈরি হয়েছে। তো এটার জন্যই বলা হয়েছে, তো সেই লাভা তৈরি যে পাথর দিয়ে পেনিনসুলার তৈরি হয়ে থাকে, সেই ডেকান লাভা মানে ডেকান ট্র্যাপ যে তৈরি হয়েছে ব্যাসাল্ট শিলা দিয়ে, সেই ডেকান লাভা দিয়ে কি হয়েছে আমাদের কচ্ছ এবং কাথিয়াওয়াড় রিজনটাও তৈরি হয়েছে। সেই জন্য এটাকে পেনিনসুলার প্ল্যাটুরই একটা এক্সটেনশন বলা যেতে পারে। দে আর স্টিল ট্রিটেড অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অ্যাজ দে আর নাও লেভেল ডাউন। কিন্তু যেহেতু বর্তমানে এটা হচ্ছে লেভেল ডাউন হয়ে গেছে, মানে তার উচ্চতা মালভূমির মতো নেই, সমভূমির সমান হয়ে গেছে, তাই জন্য এটাকে হচ্ছে এখন বর্তমানে কিসের আন্ডারে ফেলা হয়, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্সের আন্ডারে ফেলা হয়, পেনিনসুলার প্ল্যাটুর আন্ডারে এটাকে ফেলা হয় না। এই জিনিসটাই বলতে চেয়েছে। নেক্সট বলা হচ্ছে, দেখো নেক্সট বলা হচ্ছে সল্ট সোকড প্লেন টু দ্য নর্থ অফ কচ্ছ ইজ দ্য গ্রেট কচ্ছ অ্যান্ড দ্য সাউদার্ন কন্টিনিউশন নোন অ্যাজ গ্রেট কচ্ছ না গ্রেট রান, and its southern continuation is known as Little Run, lies to the coast
অ্যান্ড দ্য সাউথ ইস্ট অফ কাচ। এটা তোমরা সকলে জানো কচ্ছের রন, এই নামটা তোমরা অলরেডি শুনেছো, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সল্ট লেক। ঠিক আছে, সল্ট লেক, এটা দেবে তোমাদের ওই বিভিন্ন ভিডিওতে দেবে, গুজরাট ট্যুরিজম যখন দেখায়, গুজরাট ট্যুরিজমে দেবে খুব বিজ্ঞাপন দেয় যে মাইলের পর মাইল জুড়ে সাদা লবণের পুরো লেয়ার পড়ে আছে, ওটা কি, ওটা হচ্ছে আমাদের কচ্ছের রন। ওগুলো কি, ওগুলো হচ্ছে মানে সমভূমি কিন্তু পুরোপুরি সল্ট ডিপোজিট দিয়ে তৈরি হয়েছে। তো এই যে সল্ট ডিপোজিট দিয়ে তৈরি হয়েছে কচ্ছের রন, তার মধ্যে দুটো অংশ দেখতে পাওয়া যায়, দুটো ভাগ আছে। একটা হচ্ছে গ্রেট কচ্ছ, যেটা হচ্ছে আমাদের উত্তর দিকে আছে। উত্তর দিকের এই যে বড় মতো অংশটা, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্রেট রান অফ কাচ। আর তার দক্ষিণে যে উপকূলবর্তী অংশে যে ছোট্ট মতো অংশটা আছে, এটাকে বলা হচ্ছে কি লিটিল রান অফ কাচ। এটাকে বলা হচ্ছে লিটিল রান অফ কাচ, যেটা হচ্ছে আমাদের এই গালফ অফ যে খাম্বা তার কাছে বর্তমান। গালফ অফ খাম্বাতের গায়ে লেগে আছে এবং এটা দক্ষিণ দিকে বর্তমান, এটাকে বলা হচ্ছে লিটিল রান অফ কাচ। আর উত্তর দিকে আছে গ্রেট রান অফ কাচ। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কাচ এবং কাথিয়াওয়াড় রিজনের অংশের মধ্যেই পড়ছে। এছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দ্য গির রেঞ্জ ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ কাথিয়াওয়াড় পেনিনসুলা। ইট ইজ কভার্ড উইথ ডেন্স ফরেস্ট অ্যান্ড ইটস ফেমাস অ্যাজ দ্য হোম ফর গির লায়ন। এটা তো সকলে যেন গির অরণ্য, গির অরণ্যতে হচ্ছে একমাত্র এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায়, তো সেই জন্য এটা খুবই বিখ্যাত। এবং সেটাও হচ্ছে কি আমাদের এই কাথিয়াওয়াড় রিজনেরই অংশ। নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব কোঙ্কন প্লেন ওর কর্ণাটক কোস্ট প্লেন। কোঙ্কন প্লেন ওর কর্ণাটক কোস্ট প্লেন সম্বন্ধে দেখে নাও। কোঙ্কন প্লেন বা কর্ণাটক কোস্ট প্লেন সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে দ্য কোঙ্কন প্লেন ইজ সাউথ অফ গুজরাট প্লেন, এক্সটেন্ডস ফ্রম দমন টু গোয়া। তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ম্যাপে, যে আমাদের এখানে কি আছে, এই হচ্ছে আমাদের গুজরাট প্লেন। গুজরাট প্লেনের পর থেকে সাউথ থেকে এটা শুরু হয়েছে এবং এটা মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক নিয়ে বর্তমান। তো সেটাই এখানে বলা হয়েছে কোথা থেকে কোথায় অ্যাকচুয়ালি দেখতে গেলে, এটা হচ্ছে কোথা থেকে, ফ্রম দমন টু গোয়া। ওকে, তো এটা দমন টু গোয়া না, সরি, এটা কর্ণাটক হবে, ফ্রম দমন টু কর্ণাটক, কারেকশান করে নাও। ঠিক আছে, ফ্রম দমন টু কর্ণাটক, কারণ দমন টু গোয়া, গোয়াতে কিছু নেই। আইদার তোমরা যদি এটাকে এর মধ্যে ফেলো, আলাদা করে হচ্ছে গোয়া প্লেনের মধ্যে বা গোয়া কোস্টাল প্লেনের মধ্যে ফেলো, তাহলে কি, তাহলে গোয়া এবং কর্ণাটক নিয়ে হবে। কিন্তু দমন টু গোয়া বলে কিছু আলাদা করে কিছু না, এটা ভুল আছে। এটা কি দমন থেকে কর্ণাটক অবধি, বা তোমাদের যেটা বললাম মহারাষ্ট্র, কর্ণাটক এবং গোয়া, এই তিনটে নিয়ে কি তৈরি হচ্ছে আমাদের কোঙ্কন প্লেন বা কর্ণাটক কোস্টাল প্লেন, যা বলবে তোমরা। ওকে, এরপর দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের এই কোঙ্কন প্লেনের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে দ্য থানে ক্রিক। থানে ক্রিক মানে কি, থানে ক্রিক মানে এই যে একটা অংশ যেটা অনেকটা ল্যান্ডের ভিতরে ঢুকে গেছে, যেটা কি একটা খুব ভালো পোর্ট হিসেবে কাজ করে। দ্য থানে ক্রিক অ্যারাউন্ড মুম্বাই ইজ অ্যান ইম্পর্টেন্ট এমবেমেন্ট, এ রিসেস ইন দ্য কোস্ট লাইন ফর্মিং এ বে। বে মানে উপসাগর, যেটাকে বলা হয় বে অফ বেঙ্গল যেমন উপসাগর, বে হুইচ প্রোভাইডস অ্যান এক্সেলেন্ট ন্যাচারাল হারবার ইন দ্য কোস্টাল কর্ণাটক কোস্টাল প্লেন। তো এটা কি, এটা হচ্ছে একটা খুব সুন্দর ন্যাচারাল হচ্ছে আমাদের পোর্ট হারবার হিসেবে কাজ করে জাহাজ চলাচলের জন্য। এটাকে বলা হয় কি, এটাকে বলে থানে ক্রিক। এটা কিন্তু আমাদের এই কর্ণাটক প্লেনের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে যে অ্যাট সাম প্লেসেস দ্য স্ট্রিমস অরিজিনেটিং ইন দ্য ওয়েস্টার্ন ঘাটস ডিসেন্ড অ্যালং স্টিপ স্লোপস অ্যান্ড মেক ওয়াটারফলস। মানে এই প্লেনের মধ্যে, কোস্টাল প্লেনের মধ্যে কিছু কিছু জায়গায় কী হয়েছে, আমাদের পশ্চিমঘাট পর্বতমালা থেকে নদীগুলো নেমে এসে বেশ কিছু জলপ্রপাতের সৃষ্টি করেছে, যার মধ্যে একটা উল্লেখযোগ্য তোমরা দেখতেই পাচ্ছ যে বলা হচ্ছে দ্য সারাবাতি হোয়াইল ডিসেন্ডিং ওভার সাচ স্টিপ স্লোপ মেক্স অ্যান ইমপ্রেসিভ ওয়াটারফল নোন অ্যাজ গেরোসাপ্পা আর যোগ ফলস, হুইচ ইজ 271 মিটার হাই, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট সবথেকে উঁচু জলপ্রপাত কোনটা, সেটা হচ্ছে যোগ ফলস। এবং আমাদের ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট কোনটা, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ফলস, সেটাই ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে যে অ্যাঞ্জেল ফলস ভেনিজুয়েলাতে আছে, যেটা হচ্ছে 979 মিটার, এটা হাইয়েস্ট ওয়াটারফল অন আর্থ। এবং সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে টুগেলা ফল 948 মিটার, যেটা হচ্ছে আমাদের কোথায়, ড্রেকেন্সবার্গ মাউন্টেন সাউথ আফ্রিকাতে বর্তমান। আর ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট হচ্ছে আমাদের যোগ ফলস। নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব হচ্ছে কেরালা প্লেন। কেরালা প্লেন ইজ অলসো নোন অ্যাজ মালাবার প্লেন, এবং এটা কোথায় থেকে কোথায় বর্তমান, বিটুইন ম্যাঙ্গালোর অ্যান্ড কন্যাকুমারী। ঠিক আছে, বিটুইন ম্যাঙ্গালোর অ্যান্ড কন্যাকুমারী। ম্যাঙ্গালোর অ্যান্ড কন্যাকুমারী মানে বুঝতেই পারছো, এই তোমার ধরো
এই মালাবার কোস্ট যেটা আমাদের হচ্ছে মূলত কোথায় কেরালার থেকে উৎপত্তি হয়েছে। তো এই কন্যাকুমারী মানে কেপ কুমারী, আর এই ম্যাঙ্গালোর মানে এই জায়গাটা, এই ম্যাঙ্গালোর থেকে হচ্ছে আমাদের কন্যাকুমারী অবধি আমাদের মালাবার কোস্টটা বর্তমান। দ্য কেরালা প্লেন দ্য বিটুইন হচ্ছে দিস ইজ মাচ ওয়াইডার দেন দ্য কর্ণাটক প্লেন অ্যান্ড ইট ইজ লো লাইং প্লেন। মানে এর যে চওড়া যে বিস্তার যেটা, সেটা কিন্তু আমাদের কর্ণাটক প্লেন বা আমাদের যেটা বললাম কঙ্কন প্লেনের তুলনায় কিন্তু এর চওড়াটা অনেক বেশি, এবং এটা কিন্তু একটু লো লাইং প্লেন, মানে এর হাইটটা বা এলিভেশনটা কিন্তু একটু কম। The backwaters, locally known as coyals, are shallow lagoons or inlets of sea lying parallel to the coastline. কোনগুলো বলো তো? এইগুলো, এই যে কোস্টলাইনের প্যারালালি এই যে ভিতরে ভিতরে সমুদ্রের জল প্রবেশ করে যে ছোটো ছোটো লেগুন মতো তৈরি করে রেখেছে না, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে ব্যাক ওয়াটার বা কয়াল। লোকাল ল্যাঙ্গুয়েজে এদিকে কী বলা হচ্ছে? কয়াল বলা হচ্ছে। The largest among these is Bhimbnath Lake, which is about 75 km long and 5 to 10 km wide and gives rise to a 55 km long spit in marine landform. এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের ভীমনাথ লেক, যেটা হচ্ছে সব থেকে বড়, মানে এই যে বিভিন্ন কয়াল বা বিভিন্ন ছোটো ছোটো লেক তৈরি হয়েছে, এর মধ্যে সব থেকে বড় বা কোনটা, সেটা হচ্ছে ভীমনাথ লেক। এরপর আসছি আমরা কোথায়? এরপর আসছি আমরা ইস্টার্ন কোস্টাল প্লেন। এটা আমাদের কী হয়ে গেল? ওয়েস্টার্ন কোস্টাল প্লেন শেষ হয়ে গেল, পশ্চিম উপকূলবর্তী সমভূমি। এরপর আমরা দেখব ইস্টার্ন কোস্টাল প্লেন। তো ইস্টার্ন কোস্টাল প্লেনের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে ইস্টার্ন কোস্টাল প্লেন বলা হচ্ছে ইজ এ স্ট্রিপ অফ কোস্টাল প্লেন উইথ ওয়াইড অফ 100 and 130 কিলোমিটার বিটুইন বে অফ বেঙ্গল অ্যান্ড ইস্টার্ন ঘাট। মানে এখানে বুঝতেই পারছো, ওখানে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেন কত ছিল? 50 কিলোমিটার ছিল চওড়া। এখানে এটা তার ডবলেরও বেশি, 100 থেকে 130, মানে 2 গুণ থেকে 3 গুণ চওড়া। আমাদের একই রকমভাবে ইস্টার্ন ঘাট এবং আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের মাঝখানে এটা বর্তমান। এর মধ্যে দুটো সাব ডিভিশন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কি নর্দার্ন সিরকার, আর একটা হচ্ছে আমাদের করমণ্ডল কোস্ট বা যেটাকে বলা হয় পাওয়ান ঘাট। নর্দার্ন সিরকার দেখো এখানে দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে নর্দার্ন সিরকার, এখানে হচ্ছে আমাদের করমণ্ডল কোস্ট। এখানেও একটা সমস্যা আছে আমাদের ক্লাসিফিকেশানে। এটা ক্লাসিফিকেশানে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন ভাগ করেছেন। নর্দার্ন সিরকারের মধ্যে উড়িষ্যার কিছুটা অংশ ঢুকেছে। এবার কেউ কেউ বলেছেন যে উড়িষ্যার যে পুরোটা, মানে শুধুমাত্র উড়িষ্যার রাজ্যের যে অংশটা, সেই অংশটুকু নিয়ে আমাদের কী তৈরি হয়েছে? সেই অংশটুকুকে বলা হচ্ছে আমাদের উৎকল প্লেন। কিন্তু বেশিরভাগ জায়গাতেই কী বলা হয়েছে? নর্দার্ন সিরকারেরই একটা এক্সটেনশন হচ্ছে উৎকল প্লেন। মানে নর্দার্ন সিরকার যে অংশটুকু, সেটা হচ্ছে কি আমাদের এই মাঝখানে অন্ধ্রপ্রদেশের মাঝখান থেকে শুরু করে এই উড়িষ্যার মাঝামাঝি অবধি অংশটা হচ্ছে নর্দার্ন সিরকার, এবং উৎকল প্লেন হচ্ছে কোনটা? উড়িষ্যার শুধুমাত্র উড়িষ্যার কোস্ট লাইনটুকু কি ওটা হচ্ছে উৎকল প্লেন। ওই জন্য কোথাও কোথাও বলা হয়েছে উৎকল প্লেনটা কি আমাদের নর্দার্ন সিরকার যেটা, এরই একটা এক্সটেনশন, কারণ এদের মধ্যে কী হয়? এদের মধ্যে একটা এরকম ওভারল্যাপিং রিজন কাজ করে। বুঝতে পারলে এবার ব্যাপারটা? আর এইটা হচ্ছে কি আমাদের করমণ্ডল কোস্ট কোনটা? অন্ধ্রপ্রদেশের এই মাঝখান থেকে শুরু করে বাকি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর যে পুরোটা, সেই পুরোটা নিয়ে তৈরি হয়েছে আমাদের কি করমণ্ডল কোস্ট। তো এইগুলো হচ্ছে একটু কনফিউজিং, আমি জানি, তাও আমি যতটা সম্ভব তোমাদের যেটা স্ট্যান্ডার্ড সেটাই বলছি আমি। তাও যদি তোমাদের কোথাও কনফিউশন হয় বা তোমরা যদি অন্য কোথাও অন্য কিছু পড়ে থাকো, তোমাদের কনফিউশন হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে, ঠিক আছে? কারণ এটা আমি জানি, এটা মানে বিভিন্ন ভূগোলবিদ কী হয় বিভিন্ন মতবাদ দিয়েছেন বা বিভিন্ন ভাগে ভাগ করেছেন, আর বিভিন্ন বই বিভিন্ন ভাগগুলোকে ফলো করেছে, এই কারণে হচ্ছে সমস্যা হয়। তো দেখো এখানে বলাই হয়েছে যে নর্দার্ন সিরকার কী বলা হয়েছে? দ্য নর্দার্ন পার্ট বিটুইন মহানদী অ্যান্ড কৃষ্ণা রিভার। মানে এখানে কী হয়েছে? এটাকে নদীর যে ভ্যালি, মানে নদীগুলো যে এখানে মিশেছে এসে, মানে এইখানে মহানদী এসে মিশেছে, আর এখানে কী হয়েছে? এখানে হচ্ছে আমাদের কৃষ্ণা নদী এসে মিশেছে। তো এই মহানদী এবং কৃষ্ণা নদীর যে মাঝের যে অংশটা, সেই নদীর উপর ডিপেন্ড করে ভাগ করে দেওয়া হয়েছে। আর কেউ কেউ বলবে আমি হচ্ছে স্টেটের উপর ডিপেন্ড করে ভাগ করব, এইগুলো হচ্ছে সমস্যা করে। এবং দেখো বলা হয়েছে অ্যাডিশনালি দ্য কোস্টাল ট্র্যাক্ট অফ উড়িষ্যা ইজ কল্ড উৎকল প্লেন। যেটা তোমাদের বললাম যে নর্দার্ন সিরকারেরই একটা অংশ হিসেবে উৎকল প্লেনকে অনেক সময় ধরা হয় আলাদা করে, ওরই একটা এক্সটেনশন হিসেবে ধরে নেওয়া হয়। তারপরে হচ্ছে কি করমণ্ডল কোস্ট অফ পাওয়ানঘাট। এটা কি? এটা হচ্ছে সাউদার্ন পার্ট বিটুইন কৃষ্ণা অ্যান্ড কাবেরী রিভার। এবার এই কৃষ্ণা নদী এবং কাবেরী নদীর মাঝের যে অংশ, সেটাকে আবার কী বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে আবার করমণ্ডল কোস্ট। সেটাকে বলা হচ্ছে কি করমণ্ডল কোস্ট। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা পারলে তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এইখানে দেখো, এইখানে হচ্ছে আমাদের নদীর যে বেসিন, নদীর বেসিন থেকে শুরু করে আমাদের এই যে কৃষ্ণা নদীর এই অংশটাকে কি বলা হয়েছে? এই অংশটাকে বলা হচ্ছে আমাদের নর্দার্ন সিরকার। এবার আমাদের এইখানে এই নর্দার্ন সিরকারের মধ্যে আবার এই যে উড়িষ্যার এইখান থেকে এতটা অংশ, এই অংশটাকে আবার নিয়ে কি বলা হয়েছে? উৎকল প্লেন। কারণ ওটা উড়িষ্যা, মানে ওখানে কি রাজ্য অনুযায়ী ভাগ করা হয়েছে, যে উড়িষ্যা তার যতটুকু অংশ সেটাকে বলা হচ্ছে কি আমার উৎকল প্লেন।
আর নদীর যে আমার এসে পড়েছে সেই নদীর যে বেসিন, রিভার বেসিন, তার উপর ডিপেন্ড করে হচ্ছে মহানদী এবং কৃষ্ণা নদীর মাঝের অংশটাকে কী বলা হচ্ছে নর্দার্ন সিরকার। এবং তারপরে কৃষ্ণা থেকে কাবেরী নদীর এই যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমার কি, করমণ্ডল উপকূল, ঠিক আছে, বা পাওয়ান ঘাট যেটাকে বলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে আমাদের চিল্কা লেক, একটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে আছে কি লেক পুলিকাট। এটা দুটো লেকই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে লোকেশান আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা পারলে এই ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপর আমরা কি দেখবো, এইগুলো সম্বন্ধে একটু দেখে নেবো। তখন নর্দার্ন সিরকার সম্বন্ধে কি বলা হচ্ছে, যে রিভার্স সাচ অ্যাজ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী হ্যাভ ফর্ম এক্সটেন্সিভ ডেল্টাস অন দিস কোস্ট। এখানে এগেন একটা ভুল আছে, কাবেরী নদী মোটেই নর্দার্ন সিরকারের মধ্যে পড়ে না। কাবেরী নদী চলে গেছে আমাদের কোথায়, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল বা পাওয়ান ঘাটের মধ্যে, করমণ্ডল উপকূলের মধ্যে পড়ছে, এটা ভুল আছে। এখানে এই ছবিটা দেখে তোমরা দেখতেই পাচ্ছ কাবেরী নদী কোথায় আছে। দেখো কাবেরী নদী আছে এইখানে, ঠিক আছে, কাবেরী নদী আছে এইখানে। আমাদের কৃষ্ণা, গোদাবরী, মহানদী এইগুলো অবশ্যই, কারণ কৃষ্ণা থেকে মহানদীর মধ্যে অংশটা নর্দার্ন সিরকার, তাহলে গোদাবরী যেহেতু এখানে আছে, গোদাবরী অবশ্যই আমাদের নর্দার্ন সিরকারের মধ্যে পড়ছে, কিন্তু কাবেরী মোটেই পড়ছে না। তো নর্দার্ন সিরকার সম্বন্ধে বলা হচ্ছে কি, যে রিভার্স সাচ এস মহানদী, গোদাবরী, কৃষ্ণা হ্যাভ ফর্মড এক্সটেন্সিভ ডেল্টাস মানে বুঝতে পারছো বদ্বীপ, অন দিস কোস্ট, অ্যান্ড ইট কম্প্রাইজেস অফ দ্য কোস্টাল এরিয়াস অফ উড়িষ্যা। মহানদী ফ্রমস ডেল্টা উইথ থিক লেয়ার অফ অ্যালুভিয়াম মানে পলিমাটি। মহানদী এখানে কি, মহানদী হচ্ছে এখানে খুব মানে ভালো একটা থিকনেসের লেয়ারের পলিমাটি ফেলে এখানে বদ্বীপ তৈরি করেছে। অ্যান্ড লেক চিল্কা ইজ ইম্পর্টেন্ট হেয়ার, যেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছিলাম, লেক চিল্কা, লেক পুলিকাট লোকেশনটা দেখালাম। ইন সাউথ অফ ইট কম্প্রাইজেস অফ আন্ধ্রা কোস্ট লাইন আপ টু কৃষ্ণা ডেল্টা। এবার এখান থেকে শুরু করে এবার মানে নর্দার্ন সিরকারের মধ্যে এখানে যেটা বলা হচ্ছে না, যে এই এখানে বলা হচ্ছে যে ইট কম্প্রাইজেস অফ দ্য কোস্টাল এরিয়াস অফ উড়িষ্যা মানে এখানে এই অংশটার কী বলা হচ্ছে, এটা বলা হচ্ছে উৎকল প্লেন। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে উৎকল প্লেন। তারপরে বলা হচ্ছে, দেখো কি, তারপরে যেটা বলা হচ্ছে যে লিক চিল্কা ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইন সাউথ অফ ইট কম্প্রাইজেস আন্ধ্রা কোস্ট লাইন আপ টু কৃষ্ণা ডেল্টা। এবার এই কৃষ্ণা নদীর যে ডেল্টা তৈরি করেছে বা কৃষ্ণা নদীর যে বদ্বীপ তৈরি করেছে, সেই উৎকল প্লেনের পর থেকে বাকি অংশটুকু কী বলা হচ্ছে, বাকি অংশটুকু বলা হচ্ছে অন্ধ্র কোস্ট লাইন। এই অন্ধ্র কোস্ট লাইন এবং উৎকল প্লেন দুটোই আমাদের নর্দার্ন সিরকারের মধ্যেই পড়ছে, এটাকে আলাদা করে এখানে বলেছে। তার কারণ কি, এখানে এখানে তোমাদের এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তার কারণ দেখো, এইখানে আমাদের কি আছে, অন্ধ্রপ্রদেশ আছে। তো এখানে সেটাই বলা হয়েছে যে আমাদের এই অংশটা, আমাদের এখানে যে মহানদীর যে বেসিন এবং চিল্কা হ্রদ আছে, এই অংশটা হচ্ছে আমাদের উৎকল প্লেন। এবং তারপরে হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের যে অংশ থেকে এই যে আমাদের এইখানে যে আমাদের কৃষ্ণা নদী এখানে যে মিশেছে, এই অংশটাকে আবার কী বলা হচ্ছে, এই অংশটা যেহেতু আবার অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে, এটাকে আবার কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের অন্ধ্র উপকূল। ঠিক আছে, এই জন্যই বললাম যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভাগ করা হয়ে থাকে। কিন্তু তোমরা মনে রাখবে কি, যে অন্ধ্র কোস্ট লাইন এবং উৎকল প্লেন বা উৎকল কোস্ট লাইন দুটোই আমাদের কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে নর্দার্ন সিরকারের মধ্যেই পড়ে। এবার দেখো উৎকল প্লেন সম্বন্ধে একটু আলাদা করে দেখে নেওয়া যাক। উৎকল প্লেন বলা হচ্ছে এই যে কি, ইট ইজ কম্প্রাইজেস অফ দ্য কোস্টাল এরিয়াস অফ উড়িষ্যা। অবশ্যই উড়িষ্যার নাম অনুযায়ী উৎকল হয়েছে। ইট ইনক্লুডস মহানদী ডেল্টা, এক্ষুনি তোমাদের বললাম মহানদী বদ্বীপটা আছে, এবং এখানে কি আছে, চিল্কা লেক দেখতে পাওয়া যায়। চিল্কা লেক কেন ইম্পর্টেন্ট, তার কারণ ইট ইজ দ্য বিগেস্ট লেক অ্যান্ড বিগেস্ট ব্র্যাকিস ওয়াটার লেক। ব্র্যাকিস মানে হচ্ছে তোমাদের লবণাক্ত জলের হ্রদ, সবথেকে বড় লবণাক্ত জলের হ্রদ ইন দ্য কান্ট্রি। অ্যান্ড ইট এরিয়া ভ্যারিজ 780 স্কোয়ার কিলোমিটার ইন উইন্টার টু 1144 স্কোয়ার কিলোমিটার ইন মনসুন মান্থ। মানে বর্ষাকালে কী হয়, চারদিকে নদী টদিতে জল বেড়ে যায়, তখন চিল্কা হ্রদের এরিয়াটা বেড়ে যায়, এবং এর লেংথ হতো সেটা হচ্ছে 64 কিলোমিটার। তো চিল্কা হ্রদ যে খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা আশা করি সকলেই অলরেডি জানো। অ্যান্ড সাউথ অফ দ্য চিল্কা লেক লো হিলস ডট দ্য প্লেন। মানে হচ্ছে কিছু ছোটো ছোটো পাহাড় বা টিলা হচ্ছে এই উৎকল প্লেনের মধ্যে বা উৎকল সমভূমির মধ্যে দেখতে পাওয়া যায় চিল্কা হ্রদের দক্ষিণ দিকে। তো এই হচ্ছে আমাদের উৎকল প্লেন। এরপর আমরা কি দেখব, এবার আমরা এই লেকগুলো সম্বন্ধে একটু দেখে নিই, যেহেতু এখানে লেকের কথাটা বারবার আসছে। দেখো ভেম্বনাদ লেক এক্ষুনি পড়লাম, কেরালাতে আছে। এটা হচ্ছে লংগেস্ট লেক ইন ইন্ডিয়া উইথ লেংথ অফ 96 কিলোমিটার। উলার লেক কি আছে, উলার লেক হচ্ছে জম্মু কাশ্মীরের বর্তমান, এটা কি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ।
গোবিন্দ বল্লভ পন্ত সাগর বা রিহান্দ ড্যাম, যেটা ইউপিতে আছে, এটা হচ্ছে লার্জেস্ট হিউম্যান মেড লেক অফ ইন্ডিয়া বাই ভলিউম। ভলিউম মানে যে কিউবিক মিটার জল ধরছে সেইটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে সবথেকে বড়। শিবাজি সাগর লেক অফ কয়না ড্যাম, ইট ইজ হচ্ছে লার্জেস্ট হিউম্যান মেড লেক অফ ইন্ডিয়া বাই সারফেস এরিয়া। সারফেস এরিয়া মানে কতটা এরিয়া কভার করেছে, ডেপথ নয়। ভলিউম মানে কি, এখানে আমাদের সারফেস এরিয়া প্লাস ডেপথ মানে কত ভলিউমের জল ধারণ করছে তার উপর ডিপেন্ড করে এটা সবথেকে বড়। শিবাজি সাগর লেক হচ্ছে সারফেস এরিয়ার দিক থেকে সবথেকে বড়। রাজস্থানের সম্বর লেক হচ্ছে লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক অফ ইন্ডিয়া। ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক মানে আমাদের হচ্ছে লবণাক্ত জলের সবথেকে বড় হ্রদ কি, সম্বর লেক। তারপর আসছে আমাদের সোহামো লেক। সোহামো লেক হচ্ছে কি সিকিমে, যেটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট লেক, সব থেকে উঁচু, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5330 মিটার উপরে বর্তমান। তো এই পেজটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু অনেক স্ট্যাটিক কোশ্চেন আসতে পারে, স্ট্যাটিক জিওগ্রাফির কোশ্চেন। এরপর লাস্ট আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু প্লেন বা করমণ্ডল কোস্ট। তামিলনাড়ু প্লেন দেখো বলা আছে যে তামিলনাড়ু প্লেন স্ট্রেচেস ফর 675 কিলোমিটার ফ্রম পুলিকাট লেক টু কন্যাকুমারী অ্যালং দ্য কোস্ট লাইন অফ তামিলনাড়ু অ্যান্ড ইটস অ্যাভারেজ ওয়াইড ইজ 100 কিলোমিটার। তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কি বলা হয়েছে যে আমাদের পুলিকাট লেক থেকে শুরু করে কন্যাকুমারী অবধি আমাদের পুরোটাই হচ্ছে আমাদের তামিলনাড়ু প্লেন বা করমণ্ডল কোস্টের মধ্যে পড়ছে। The most important feature of this plain is the Kaveri Delta, where the plain is 113 কিলোমিটার ওয়াইড। কাবেরি ডেল্টা কিসে বা কাবেরী নদীর বদ্বীপ যেটা, সেটা হচ্ছে এই করমণ্ডল কোস্টের মধ্যে পড়ছে। দ্য ফার্টাইল সয়েল অ্যান্ড লার্জ স্কেল ইরিগেশন ফেসিলিটিস হ্যাভ মেড দ্য কাবেরি ডেল্টা দ্য গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া। ইম্পর্টেন্ট, গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়, সেটা হচ্ছে কাবেরী নদীর যে বদ্বীপ তাকে বলা হয়। তার কারণে এখানে পলিমাটি খুব উর্বর এবং তার সঙ্গে সঙ্গে ইরিগেশন বা সেচ প্রকল্পটা খুব উন্নত, তাই এখানে প্রচুর পরিমাণে কী হয়, চাষাবাদ হয়ে থাকে। তো এখানেই আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের দেখো আজকে একদম যথেষ্ট ইম্পর্টেন্টভাবে এবং যথেষ্ট ডেপথে ঢুকে কিন্তু তোমাদেরকে এটা কোস্টাল প্লেন্সটা পড়ানো হয়েছে। তোমরা যে কোনো বই খুলে দেখে নিও, তোমাদের কিন্তু WBCS এর কোশ্চেন দেবে এখান থেকেই, যেটুকু আমি পড়িয়েছি এইখান থেকেই এসেছে। এখানে কিন্তু যথেষ্ট ডেপথে ঢুকে তোমাদের পড়ানো হয়েছে। তো ভিডিওটা তোমরা প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক করো এবং প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাদেরও পড়ার সুযোগ করে দাও এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস।